ঠিক দুদিন পর দীপের খোঁজ পাওয়া গেল। সেদিন রাতে বুক ফাটা হাহাকার নিয়ে মায়ের কবরের কাছে গিয়েছিল গ্রামে। সেখান থেকে আসার পথে উদ্ভ্রান্তের বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে। গ্রামের মানুষগুলো সেখানের উপজেলার এক হাসপাতালে ভর্তি করিয়ে রেখেছিল। পরপর দুদিন ভালো করে কোনো হুঁশ জ্ঞান ছিল না দীপের। গত দুদিন যাবৎ সেখানে ভর্তি থেকে আজ ছেলেকে ঢাকা নিয়ে এসেছেন দীপের বাবা। বিজনেসের কাজে দেশের বাইরে ছিলেন ভদ্রলোক। ছেলের দুশ্চিন্তায় পাগল প্রায় হয়ে ছেলের বেখবরের কথা শুনে তৎক্ষণাৎ দেশে ফিরে খুঁজে বের করেছেন ছেলেকে। ভদ্রলোক বড়ই অমায়িক মানুষ। স্ত্রী বিয়োগের পরেও দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি। এক ছেলেই জীবন। মেয়ের বিয়ের পর থেকে বাবা ছেলে দুজন দুজনার সঙ্গী বলা চলে। তার ছেলেটা বড়ই মায়ের নেওটা ছিল। বুকে কষ্ট দুঃখ জমলেই মায়ের কাছে এসে শান্ত হয়। সেই আন্দাজে গ্রামে খবর নিয়ে জেনেছে ছেলের এই দুরবস্থার কথা। অসহায় তিনি ছেলের দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন একদম। মেহরাজ যখন দীপের খবর পেল তখন পূর্ব আকাশে লালিমার আস্তরণ। সত্যি বলতে তার নিজেরও বেশ দুশ্চিন্তা হচ্ছিল ছেলেটার জন্য। তাই যখন খবর পেল তৎক্ষণাৎ সকল কাজকর্ম ছেড়ে ছুড়ে হাসপাতালে ছুটল। সাথে আদনানকেও নিয়ে নিল। মেহরাজকে হাসপাতালে দেখে দীপের বাবা যেন অনেকটাই স্বস্তি পেলেন। বুক ভরে শ্বাস টানলেন। বিপদের সময় দূরের মানুষগুলো খুব আপন হয়ে যায় কখনো কখনো। সেখানে তালুকদার বাড়ির বড় ছেলেকে কে না চিনে। সকলেরই মেহেরাত তালুকদার সম্পর্কে জানা। তিনি মেহেরাতকে দেখে তাদের দিকে এগিয়ে যেতে মেহেরাত উদ্বিগ্ন নিয়ে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম আঙ্কেল। দীপের কী অবস্থা এখন? আমি চেষ্টা করেছিলাম ওর খোঁজ নেওয়ার জন্য, কিন্তু কোনো খোঁজই পাচ্ছিলাম না। ভদ্রলোক ব্যথাতুর দীর্ঘ শ্বাস ফেললেন। আক্ষেপ মিশ্রিত স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা। হাতে ফ্র্যাকচার হয়েছে, সারতে সময় লাগবে জানালো ডাক্তার। তবে আজ বাসায় নিয়ে যেতে পারবো জানালো ডক্টর। আদনান জিজ্ঞেস করলো, ওর অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছিল আঙ্কেল? গ্রামের দিকে। সেখানেরই হাসপাতালে ভর্তি ছিল দুদিন। আমরা দেখা করতে যাব ওর সাথে? ডক্টর অ্যালাউ করবে? মেহরাজ জিজ্ঞেস করলো নমনীয় কণ্ঠে। ভদ্রলোক আবার দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের দুশ্চিন্তায় অনেকটাই ভেঙে পড়েছেন। অসুস্থ লাগছে দেখতে। মেহরাজ ওনাকে নিয়ে বসলো ওয়েটিং চেয়ারগুলোতে। বড় ছেলের মতো ওনার একটা হাতের মুঠোয় ফুটতেই তিনি ব্যথাক্লিষ্ট কণ্ঠে বললেন, ছেলেটা আমার সাথে কথা বলছে না বাবা। জ্ঞান ফেরার পর থেকে একটা শব্দও বলেনি। আমারও ছাড়া কেউ আছে বলো? কত আশা নিয়ে একটা আবদার করেছিল সেই কবে, কিন্তু আমি গুরুত্ব দিইনি। তাই বলে এই কষ্ট উপহার দিবে বাবাকে? ও ছাড়া আমি আর কি নিয়ে থাকবো বলো? আমি দেখছি আঙ্কেল, আপনি কষ্ট পাবেন না, প্লিজ। আমি কথা বলছি ওর সঙ্গে। হ্যাঁ বাবা, একটু কথা বলে দেখো না। ও যা চাইবে সব হবে। তবুও বলো যেন আর কখনো এরকম পাগলামো না করে। ও কি চেয়েছিল আঙ্কেল? আপনি নিষেধই কেন করেছিলেন? আমাদের তো বলতে পারতো ছেলেটা। আদনানের কণ্ঠে উপচে পড়া আক্ষেপ। দীপের বাবা আলগোছে মেহরাদের দিকে তাকালো একবার। ছেলের জন্য হাহাকার নিয়ে বলে উঠল, তালুকদার বাড়ির এক রত্নকে চেয়েছিলাম। ছেলের নিছকি ছেলে মানুষই আবদার ভেবে গ্রাহ্য করিনি আমি। এখন যুগে কেউ তার থেকে বয়সে বড় কাউকে ভালোবাসে বলো? সমাজ মানবে? সবচেয়ে বড় কথা, বিপরীত পক্ষ মেয়েকে দিতে চাইবে বয়সের ছোট ছেলের কাছে? আমি তালবাহানা করেই এড়িয়ে গিয়েছি। বুঝিনি ওর ভালোবাসার গভীরত্বটা। ছেলেটা মাঝে মধ্যে সুযোগ পেলেই হাসি ঠাট্টা করে বলতো, বাবা তোমার ছেলের বউ কিন্তু দেখা আছে, দ্রুত প্রস্তাব পাঠাও তালুকদার বাড়ি, আমি গিয়ে বউ নিয়ে আসি। আমি গুরুত্ব দেইনি সেই কথাগুলি, কিন্তু ছেলে যে এতে অভিমান ফুঁসেছে তা কি করে বুঝবো আমি? আজ ছেলে অভিমান ভেঙেছে, মুখ ফুটে শুদ্ধ জানিয়েছে সে হেরে গিয়েছে, তার ভালোবাসা অন্য কারো হয়ে যাচ্ছে। ছেলের কাঁপা কণ্ঠ শুনে আমার বুক ভেঙে এসেছে, বিশ্বাস করো। কিন্তু এখন আমার হাতে কিছুই করার নেই। আমি শুধুই এক ব্যর্থ বাবা তার সামনে। সমাজ মানুষের কথা ভেবে ছেলেকে নিঃশেষ করে দিলাম। আমার ছেলেটা কি ক্ষমা করবে কখনো আমায়? আদনানের মাথার উপর দিয়ে গেল সব। সে আশ্চর্য চোখে মেহরাদের দিকে তাকিয়ে
তালুকদার বাড়ির কোন মেয়ে? শান্তা? শান্তাকে দীপ ভালোবাসে? আল্লাহ! মেহেরাদ মুখশ্রীতে গম্ভীরতা লেপ্টে। এই বিষয়ে ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো অভিব্যক্তি তার মধ্যে দেখা গেল না। সে আলগোছে উঠে দাঁড়ালো বসা হতে। দীপের সাথে দেখা করাটা জরুরি। চারদিকের সকল ঝামেলাগুলো খুব দ্রুত হ্যান্ডেল করতে চাচ্ছে সে। সময় খুব কম হাতে। সে রাশবাড়ি কণ্ঠে দীপের বাবার উদ্দেশ্য বলল। দীপ সম্পূর্ণ ভুল জানে আঙ্কেল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি বলবো, আপনি যদি আপনার ছেলের ঊর্ধ্বে সমাজ দেখেন তাহলে আমার কিছুই বলার নেই আঙ্কেল। এটা সম্পূর্ণ আপনার দৃষ্টিভঙ্গি, মতামত। তবে আমাদের দিক বিবেচনা করে এগোতে না চাইলে বলবো আপনি চেষ্টা করে দেখতে পারেন। তালুকদাররা কখনোই কাউকে পেরায় না, সাধ্যমতো সকলকেই আপন করে নেয়। যেখানে শরীয়তের সম্মতি আছে সেখানে সমাজ কি? আপনার আমন্ত্রণ রইল আগামীকালের। আসবেন, এসে আমাদের আতিথেয়তা গ্রহণ করবেন। দীপের সাথে দেখা করে আসি। ভালো থাকবেন। দীপের সাথে দেখা করে আরও বেশ কিছু কাজ শেষ করে বাড়িতে পৌঁছাতে রাত প্রায় 10টা বেজে গেল মেহেরাতদের। প্রথমে মা বাবা সহ সকলকে জানালো দীপের কথা। সেই সাথে আদনানের পরিবারকেও আসতে বলেছে, তাও জানালো। আলতাফ তালুকদার প্রথমে এক বাক্যে না করে দিলেন দীপের বিষয়ে। আমজাদ তালুকদার ভাইয়ের সাথে একমত। মেহেরাত অতিশয় শান্ত স্বরে বাবাকে বলল, নিষেধ কেন করছো? দীপের ফল্ট কোথায়? ছেলে হিসেবে অযোগ্য ও? তুমি বুঝতে পারছো না মেহেরাত? ওর বয়স কম, আজ ভালোবাসে বলছে। দুদিন পর বয়স বাড়ার সাথে সাথে সব শেষ হয়ে গেলে আমাদের মেয়েটার কি হবে? আমি কিছুতেই মত দিব না এতে। তাছাড়া সমাজের লোক কি বলবে? আমরা একটা সোসাইটিতে বসবাস করি মেহেরাত। সোসাইটি মাই ফুড। সোসাইটি কি বাবা? সোসাইটি দেখে আমরা জীবন নির্বাহ করব না বাবা। মনে রেখো, সোসাইটি আমাদের তৈরি করেনি, আমরাই সোসাইটি তৈরি করেছি। সেই সোসাইটির দোহায়ে নিজেদের বন্দি করে রাখা, দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাওয়া কোনো মানেই নেই। ওরা দুজন দুজনকে ভালোবাসে, এর বেশি কি চাও তোমরা? যে ছেলেটা ওর বিয়ের কথা শুনে মরতে মরতে বেঁচে এসেছে, তার ভালোবাসার ডেফিনিশন কি দিয়ে দিব আমি তোমাদের? ছেলে হিসেবে দীপ মোটেও খারাপ নয়, যথেষ্ট ভদ্র সভ্য ছেলে। শুধু একটু দাপটগিরি দেখায়, এলাকায় বাইক চালিয়ে টাকার পাওয়ার আর কি। এ বয়সে এমনই হয়। তার মানে এই না যে ছেলে খারাপ। এতে ছেলে খারাপ হলে তো তার নিজের ছেলেই সবচেয়ে বড় মাস্তান, এ দ্বীপ থেকেও 10 গুণ উপরে। মনে মনে এসব ভেবে নির্মল কণ্ঠে ছেলেকে জানালেন আলতাফ তালুকদার, আচ্ছা আসতে বলেছ যেহেতু আসুক, আমরা কথাবার্তা এগিয়ে রাখি। জীবন তো সবই শুরু, প্রয়োজন হলে আংটি পরিয়ে রাখুক। আদনানদেরও না হয় তাই বলি। এরকম হলে প্রয়োজন নেই, নিষেধ করে দিব আসতে। তাহলে এসব আংটি টাংটি নাটকে বুঝিয়ে লাভ নেই। হারাম সম্পর্কে জড়ানোর কোনো প্রয়োজন নেই। যেদিন তোমাদের সম্মতি থাকবে জানিও, তখন না হয় আকত করিয়ে রাখবে। ভালোবাসলে অপেক্ষা করা কোনো আহামরি কিছু নয়। অপেক্ষা করুক। বাবাকে সদাপটে থামিয়ে নিজের বাক্য উপস্থাপনা করল মেহেরাত। মুখশ্রী অতিশয় গম্ভীর। দুই কর্ণে কেবল একে অপরের দিকে চাওয়াচাই করছে। বাড়ির ছোট সদস্যরা এখানে অনুপস্থিত। ছেলেটার গমগমে গলার আওয়াজের পিছনে আলতাফ তালুকদার নাখোশ চিত্তে কপাল গোটালেন, বললেন, তোমার সব কথাই তাহলে থাকুক বাবা, আমাদের আর জিজ্ঞেস করছো কি? তুমি করো তোমার মতো করে সব, দিয়ে দাও 2 বোনকে বিয়ে। রোজার সময়ও তো নিজেই মাতব্বরি করলে, আরেকজন তো না জানিয়েই বিয়ের কাজ সম্পন্ন করেছ। এখানেও নিজেদের আহামরি কোনো গুরুত্ব আমার চোখে পড়ছে না বাবা। মেহেরাত বাবার দিকে গম্ভীর চোখেই তাকিয়ে রইল। তাকে যে অপমান করছে সে বেশ বুঝতে পারছে, তবুও বিনা বাক্য ব্যয়ে জানালো, তাহলে সে কথাই থাক। আগামীকাল ওনারা আসলে দিন তারিখ ঠিক করে রাখো। শুক্রবার দিন আমাদের ফ্লাইট আছে, জানোই তো, সময় নেই হাতে। আমি ছাড়া তোমাদের এসব হ্যান্ডেল করতে ঝামেলা হয়ে যাবে, তাই সময় নষ্ট করতে নিষেধ করছি। ছেলের কথায় এবার মন খারাপ করলেন জাহানারা বেগম। তবে ভালো লাগছে, বেশ কিছুদিন যাবতীয় সুব্রতাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করানোর জন্য ভিসা প্রসেসিং করছে ছেলেটা। সকলেরই জানা এখন
সব ঠিকঠাক হয়ে এসেছে। সুব্রতা সুস্থ হয়ে যাবে ভেবে আনন্দ লাগছে, আবার বাড়িটা খালি খালি হয়ে যাবে সেটা ভেবেও মন খারাপ হচ্ছে তাদের। আলতাফ তালুকদার এবার আর ছেলের সাথে শেষরা সরেন কিছু বললেন না। ছেলের দায়িত্বজ্ঞান প্রবল, এটা তার তার জানা। স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলেন, কবে আসা পড়বে তোমাদের? দেখি কতদিন সময় নেই ডাক্তার, একেবারে সব কমপ্লিট করেই আসবো। তাড়াতাড়ি চলে আসবি কিন্তু বাবা, আমাদের তো তোদের ছাড়া একদম ভালো লাগবে না। বাচ্চাদের মতো ছেলের কাছে আর্জি করলেন জাহানারা বেগম। মেহেরাত উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরল। তার মাটা এত উইক, তাকে নিয়ে গম্ভীরতা হাঁটিয়ে কণ্ঠে মমতা টেনে জানালো, খুব শীঘ্রই চলে আসবো মা, দোয়া করো যেন সব কিছু ঠিক হয়ে যায় দ্রুত। হ্যাঁ রে মেহেরাত, সুব্রতাকে জানিয়েছিস তো যাওয়ার ব্যাপারে? সুরাইয়া বেগম জিজ্ঞেস করলেন সন্দিগ্ধ স্বরে। ওকে আজ জানাবো ফ্লাইটের কথা। তোমরা এই বিষয়ে টেনশন না করে আগামীকালের জন্য আয়োজন করো, সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়। তোমাদের কোনো আপত্তি নেই তো মেজমা, মেজো বাবা? স্বামী স্ত্রী দুজনে মাথা নাড়িয়ে অসম্মতি জানালেন। মেয়েদের খুশির উপর ওনারা কখনোই হস্তক্ষেপ করেন না। তার উপর ছেলে তো মাশাআল্লাহ যথেষ্ট ভালো। এমন দিনে সেনা পরিচিত এরকম হাতে ছেলে পাই বা কয়জন বাবা মা। সুব্রতা গাল ফুলিয়ে ডোল বানিয়ে শুয়ে আছে রুম অন্ধকার করে। সে আজ দেহে শাড়ি ছড়িয়েছিল স্বামীর রাগ ভাঙাতে। শুক্রবারের পর থেকে মেহেরাদ আর তার মধ্যে সূক্ষ্ম একটা রাগের আজ নীরবে তাদের দুজনের মধ্যে কিছুটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে বলে মনে হয় সুব্রতার। লোকটা দুদিন হবে তাকে একটু আদর করে শুয়ে দিচ্ছে না। সুব্রতার তো জান যায় যায় অবস্থা। যতই লজ্জা পাক, ভালোবাসার মানুষের আদুরে ছোঁয়াগুলো তার বেশ পছন্দের, অনেকটা বেশি। তাই আজ নিজ উদ্যোগে স্বামীর রাগ ভাঙিয়ে আদর নেওয়ার জন্য শাড়ি ছড়িয়েছিল বেচারি। কিন্তু আফসোস, আজ শুদ্ধ ভদ্রলোকের রুমে বোধ হয় আসতে ভুলে গিয়েছে। রাত 11টা বেজে গিয়েছে। আসার কোনো নামগন্ধ না পেয়ে মেয়েটা এবার নাক ফুলালো। চিকন নাকের ফাটা ফুলে ফেঁপে উঠল বেশ কয়েকবার। তীর তীর করে কাঁপছে কৃষ্ণচূড়ার লালিমায় রাঙ্গানো উষ্ঠ যোগল। মেয়েটা সেভাবেই শূন্য দৃষ্টিতে অন্ধকার উপরের দিকে তাকিয়ে রইল। সে দেখবে আজ লোকটা ঠিক কোন সময় রুমে আসে। মেহেরাদ রুমে আসলো 12টার কাছাকাছির দিকে। রুম অন্ধকার দেখে লাইটটা অন করলো না। নিজের মতো ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে বের হলো। পরনে শুধু ঢিলেঢালা ট্রাউজার জড়িয়ে কোনো রকম বিপদসীমার উপরে এলোমেলো হাতে ভেজা চুলের টাওয়াল ছালিয়ে অন্ধকারে সোফায় ছুঁড়ে মারলো কাউসের দিকে আন্দাজে। বিছানায় অবস্থিত রমণী যে এখনও নির্ঘুম ব্যাপারটা সম্পূর্ণ তার জানা, তবুও বিন্দুমাত্র কনসার্নস দেখালো না সেদিকে। নিজের মতোই অবিন্যস্ত ভেজা চুলে আঙ্গুল চালিয়ে দণ্ডায়মান অবস্থাতে ঝুঁকে ল্যাপটপটা অন করলে একটা মেল চোখ করবে। বিছানার লিফটে থাকা অষ্টাদশীর নাজুক তনি প্রকম্পিত হচ্ছে অস্থির নিঃশ্বাসের প্রবাহে। নিয়ন্ত্রণহীন গোড়ার মতো ছুটছে ভেতরের অবাধ্য যন্ত্রটা। এতক্ষণের ভেতর আর সুপ্ত অভিমান ছাপিয়ে সেখানে আধিপত্য গেড়েছে মুগ্ধতা, বিমোহিতা। চারপাশে অন্ধকারকে ম্লান করে ল্যাপটপের কৃত্রিম জ্যোৎস্নায় সম্মুখে দণ্ডায়মান মানবের তীক্ষ্ণ নাক, চিবুক আর চোখের ছাউনিকে প্রদীপের মতো ফুটিয়ে তুলেছে তার অন্তরস্থলে। বুকে জ্বর বয়ে যায় সুব্রতার তীব্র অনুভূতির। চেনা জানা শিহরণ ছুঁয়ে দেয় দেহের প্রতিটি লোমকূপ। কাছে না এসে এভাবেও কাউকে নিজের জন্য ব্যাকুল করা যায়? নিজের বেহাইয়া বেলাগাম চোখগুলোকে আচ্ছা মতো বকাঝকা করে সুব্রতা। এতটা অবাধ্য এরা কবে হয়েছে? তার এখন উচিত লোকটার উপর কঠোর রাগ হয়, কিন্তু তার নির্লজ্জ চোখ অবাধ্য অনুভূতিগুলো হতে দিলে তো। মেয়েটা অস্থির শ্বাস ফেলে কণ্ঠনালী শুকিয়ে তাপদাহ বের হচ্ছে দোকান দিয়ে। ব্যাকুল শ্বাস প্রশ্বাসের খেলায় উঠানামা করছে দনুকের মতো বাঁকানো সুডল উপত্যকা দুটো। এতটা অস্থির কেন অনুভব হচ্ছে? এসির নিচেও মাথা যেন বনবন করছে। দু চোখকে শাসিয়ে নাজুক দেহটাকে টেনে উপাস ঘুরে গেল মেয়েটা। বেহাল শাড়ির কল্যাণে পৃষ্ঠদেশের সামান্য আবরণটুকু
শুভ্র ফেলো বংশটুকু ডেকে রাখিত অপারগ। মেঘের মতো কেশ রাশিগুলো বিছানায় লেপ্টে এলোমেলো কায়দায়। মেয়েটা কুজু হয়ে আছে, দুবাহু আঁকড়ে ধরে গুটিয়ে যায়। মেহেরাদের চলন্ত আঙ্গুল জোড়া থেমে গেল অস্পষ্ট আওয়াজে। গাল বাঁকিয়ে কাঁধ বরাবর দৃষ্টি ফেলতেই ল্যাপটপের আঙ্গুলগুলো কি একটু বেশি ডেবে গেল। দৃষ্টি থমকালো বোধহয় বিছানায় লেপ্টে থাকা নাজুক রমণী সিংহবাগ উন্মুক্ত মসৃণ পৃষ্ঠদেশে। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত দৃশ্যটুকু মস্তিষ্ক জমাট বাঁধিয়ে দিতে সক্ষম যেন। শির দ্বারা বেয়ে শীতল স্রোত প্রভাবিত হতে টান টান হয়ে দাঁড়ালো মেহেরাত। ল্যাপটপের স্ক্রিনটা অন রেখেই দুহাতের এলোমেলো ভঙ্গিতে অর্ধভেজা চুলগুলো টেনে দিল পিছনে। তপ্ত শ্বাস জেরে মনে মনে আওড়ালো, এত চালাক কবে হয়ে গেল মেয়েটা। সে ল্যাপটপ সচল রেখেই বিছানার দিকে এগিয়ে গেল। বিছানায় হাঁটু গেড়ে বসতে সুব্রতা আরেকটু গুটিয়ে গেল। ভেতরের অস্থিরতার পারদ আকাশ ছুঁয়েছে ততক্ষণে মেয়েটা। যে সাহস নিয়ে নিজেকে সাজিয়েছে লোকটার জন্য, তা এখন শূন্যের কোঠায়। খুব করে গুম বাবাজির সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে, কিন্তু বেয়াদব গুমটা আজ তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। অনুভূতির জোয়ারে তোলপাড়, রক্ত চলাচলে দরুন পাল্লা দিয়ে বাড়ছে নাজুক দেহের তাপমাত্রা। মেহরাজ জানে সুব্রতার সম্পূর্ণ জেগে। মেয়েটা কি তাকে নিঃশ্বাস আটকে মারতে চায়? এহেন শ্বাসসজ্জার মানে কি? সেদিন না পায়ে ব্যথা পেল? মেহেরাত এত ধৈর্য সংযম কার জন্য করে? সে দুহাঁটু গেড়ে বিছানায় উঠতে অর্ধ দণ্ডায়মান অবস্থাতে সহনশীল দৃঢ়তা সুব্রতার বাহু টেনে নিজের দিকে করলো। মুহূর্তে আবারও সেই অস্পষ্ট আওয়াজটা কর্ণগূর হলো মেহেরাদের। দু চোখের দৃষ্টি স্থির। অপার্থিব দৃশ্যের মোহে বিমোহিত হলো দুনয়ন। চারিপাশে মৌ মৌ করা নারীদেহের সবটুকু সুবাস বুক ভরে টেনে নিয়ে অস্থির শ্বাস ফেলল সে। গোড় লাগা দৃষ্টিতে গ্রীবা বাঁকিয়ে সুব্রতার দিকে যুক্তে যুক্তে হাসকি স্বরে আড়ালো, এটা কি আমার জন্য? আমার জন্য হলে একদম ভালো করিসনি শুভ্রা। তোকে আবারও ব্যথা পেতে হবে ভেবে আমার কষ্ট হচ্ছে। বাট আই এম তৎক্ষণাৎ দু চোখ খিচে নিল লাজুক কষ্টাদোষী। তলপেটের নাম না জানা প্রজাপতিগুলো আজ বড্ড বেসামালভাবে হয়রান করছে তাকে। কৃত্রিম রাঙা ঠোঁট দুটো চেপে নিল মুখের ভেতরে। হৃদয়ে লাবডাব কম্পন ছড়িয়ে পড়ছে সমস্ত অস্তিত্ব জুড়ে। প্রকম্পিত হচ্ছে নাজুক তনু। মেলে রাখা ল্যাপটপের কৃত্রিম আলোয় রুমে মৃদু আলোর জলকানি। সুব্রতাকে বেশ ভালোভাবে দেখছে মেহরাদ। এলোমেলো শাড়ির আঁচল কোনো রকম জড়িয়ে, গমরঙ্গা ফেলব উদর উন্মুক্ত। সুব্রতাকে ছুতে তার কোনো দ্বিধা নেই, কোনো কালই ছিল না। তাই অবিলম্বে বরফ শীতল বলিষ্ঠ হাতখানা বাঁকালো, কটিদেশে আঁকড়ে ধরল। মুহূর্তে সেই অস্পষ্ট আওয়াজের উৎস ধরে ফেলল। একটা কপট হাসি খেলে গেল ছেলেটার অদরের বাঁকে। সুব্রতা শিহরে উঠল হাতের শীতলতায়। শিহরণে লোমকূপ দাঁড়িয়ে গেল দুবাহুর। বেসামাল অনুভূতির লাগামে মেয়েটা আরেকটু খিচে নিল দু চোখ মুখ। লোকটা নিশ্চিত বুঝে ফেলেছে তার উদ্দেশ্য। তখন খুশি মনে সব করলো। এখন লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাচ্ছে মেয়েটা। মেহেরাজ যেন বুঝলো বউর মনস্কামনা। হাতের প্রগাঢ়তা বাড়িয়ে এগিয়ে দম খিচে রাখে নমনীর কানের কাছে ফিসফিস করে জানালো, এত লজ্জা পেতে হবে কেন? সি আই এম টু মাচ হ্যাপি। সারাদিনের ক্লান্তি অবসান, তোকে দেখতেই ভ্যানিশ হয়ে গিয়েছে। ম্যাজিক। হা। সুব্রতা আটকে রাখা দম ছাড়ল। মেহেরাদের শান্ত আদুরে স্বরে মেয়েটার হৃৎপিণ্ডের অসহ্য লাফালাফি একটু আয়ত্তে আসছে। দু চোখের পাতা জাপটিয়ে মেলে ধরতে মেহেরাদের দৃষ্টিতে দৃষ্টি আটকালো। গোর ওই দু চোখের চাহনিতে তার নারী দেহ আবার নেতিয়ে আসতে চায়। মেয়েটা অস্ফুটে স্বামীকে জিজ্ঞেস করে, আপনার রাগ কমেছে? আমি রাগ করেছি? কখন? আশ্চর্যতা মেহেরাদের কণ্ঠে। গত 2 দিনের কাগজপত্র ফ্লাশ দ্বীপের জন্য ছোটাছুটিতে মেয়েটা একটু সময় কম দেওয়া হয়েছে। ও কি ভেবেছে সে রাগ করেছে? মনে মনে হেসে উঠল সে। রাগ ভাঙানোর এত সুন্দর অবিলম্ব পন্থা হলে সে রোজ ভোর রাগ ভাঙানো উপভোগ করতে চায়, একদম শতভাগ। এদিকে সুব্রতা ফ্যাল করে তাকিয়ে, এই লোক রাগ করেনি। সে উল্টো ভাবল, যে শাড়ির জন্য রাগ করেছে সে শাড়ি পরেই রাগ ভাঙাবে। তাই শাড়ি হাত রেঙ্গিয়ে
মেহেরাদের দ্য ওয়েস্টার্ন চেনটাও জড়িয়েছে কোমরে নিজের জন্য। লোকটার চোখে গোর মুগ্ধতা দেখেও সুব্রতা এক জীবন কাটিয়ে দিতে পারবে অনায়াসে। তাহলে দুদিন আপনি একটুও ভালোবাসেননি আমায়, তাহলে কি আমি ভাববো না আপনি বোধহয় রাগ করেই আছেন আমার উপর? তাই তো। মেয়েটার দুগাল ফুলে ফেঁপে উঠেছে আহ্লাদি মিছে অভিমানে। শখের পুরুষের কাছে সে বরাবরই ছোট্ট বালিকা, অকপটে সব বলতে পারে, আদর চাইতে পারে, আহ্লাদি হতে পারে। মেহেরাদ ওকে মাঝ রাস্তাতেই থামিয়ে বলল, ব্যস্ত ছিলাম। দ্বীপের জন্য দুশ্চিন্তায় ছিলাম। বাসায় ফিরতে ফিরতে তুই ঘুমিয়ে যেতি। রাগ কখন হব, আদুরি কখন করব, সমস্যা নেই, আজ পুষিয়ে দিব। বলে রাঙ্গা উষ্টে জোড়ায় ঠোঁট ছোঁয়ালো, আবারও ছেড়ে দিল। পরপর জানালো, শুক্রবার দিন ফ্লাইট সিঙ্গাপুরের। আমাদের বেশ কিছুদিন সেখানেই থাকা হবে। ডক্টরের ওখানে সব সেটেল করা। সুব্রতা চুপ করে গেল। হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেল যেন মেয়েটা। অস্ফুট স্বরে কেবল বলল, ওফ, তাদের যাওয়া কথা, কিন্তু কবে সেটা জানতো না। সে ভেবেছিল দেরি হবে বোধ হয়, কিন্তু এত তাড়াতাড়ি হওয়ায় একটু যেন খারাপই লাগলো তার। সকলকে ছেড়ে যেতে তার একটুও ভালো লাগলো না। মেহেরাদর মন খারাপ আন্দাজ করে আবারও ঠোঁট ছোঁয়ালো কপালে। গাঢ় স্বরে বলল, এই বুদ্ধি কার থেকে নেওয়া হয়েছে শুনি ম্যাডাম? সুব্রতার অন্যমনস্কতা যেন ভাঙল। লাজুক হেসে অকপটে জানালো, মেয়েরা তাদের শখের পুরুষের জন্য এগুলো সবসময়ই পারদর্শী, আর আপনার জন্য তো আমি পুরোই দিওয়ানা। তার কণ্ঠে নিজের জন্যই নিজের বাহাবা। মেহেরাদ হেসে ফেলল, শব্দহীন হাসি, দাঁত দ্বারা অধর ফিসে মৃদু উৎসাতে। সুব্রতা তৎক্ষণাৎ শাসিয়ে বলে উঠল, এরকম করবেন না একদম। আপনার এই লুকটা আমারও দুনিয়া তোলফাড় করে। পৃথিবীর সবচেয়ে বাজে তকমাটা তখন আপনার গায়ে ছুঁড়ে দিতে মন চায়। এরকম করে আগ্রাসী ঠোঁটের দমকে কথা মাঝপথে আটকে গেল মেয়েটার। তোতা পাখির মতো আধুরে কথায় ধৈর্য সংযম দুটোই শিকড় তুলেছে মেহেরাদ। অস্থির শ্বাস প্রশ্বাসের খেলায় প্রেয়সীর কোমল উষ্ঠজোড়া নিজ আধিপত্যে আরেকটু টেনে মেয়েটাকে নিজে বরাবর করে নিল। দু হাতের অবিন্যস্ততায় বেহাল দশায় শাড়ি এবার বলিষ্ঠ মানবের দৃষ্টতায় ফ্লোরে লুটুপুটি খাচ্ছে। সরু দু হাতের বাধা সম্পূর্ণ অগ্রাহ্য করছে সে। সুব্রতা হাঁপিয়ে উঠেছে, নিজেকে ছাড়াতে মরিয়ে কিছু বলতে চায় সে। লোকটা সুযোগই দিচ্ছে না এত অধৈর্য। সুব্রতার আকুতি বুঝল মেহেরাত। এক হাতের মুঠোয় মাথার উপর বিছানায় চেপে ধরল। মেয়েটার সরু দু ঠোঁটে ফুলে উঠেছে দৃশ্যমানবের ছোঁয়ায়। সুযোগ পেয়ে সুব্রতা কোনো রকম জিজ্ঞেস করলো, এত অধৈর্য আপনি? একটু বলতে দিবেন তো কিছু? দ্রুত বল, ফাস্ট। উপসে পড়া বেপরোয়া উন্মাদনা তার কণ্ঠে। নাকে মুখে মৃদু গুঞ্জন তুলে আবারও মুখ ডোবালো মেয়েটার কমনীয় গ্রীবায়। এরপর সুব্রতা তোতা পাখির মতো কি আড়ালো তার কানে কমে গেল। বেপরোয়া দমকে গ্রাস করে নিল প্রেয়সীর সমস্ত অনিন্দ্য সৌন্দর্যটুকু। এহীন উন্মাদনার কবলে মেয়েটা সব ভুলে স্বামী নামক হনয় পুরুষের নিকট নিজেকে সঁপে দিল। একজোড়া প্রেমিক যুগলের ভালোবাসার মধুর লগ্নে প্রকৃতির নির্মল বাতাবরণ যেন খুশিতে ফুলুকিত হেসে উঠল। তাদের নিবিড় প্রণয়ের জোয়ারে ব্যাকুল হয়ে রুক্ষ দরিদ্রীর বুকে নেমে এলো কাঙ্ক্ষিত মেঘমল্লারের জড় বৃষ্টি। প্রেমিক যুগলের প্রণয়োচ্ছ্বাসের ন্যায় দমকা হওয়ায় লণ্ডভণ্ড চারিদার। চলবেন তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। আমি গত 2-3 দিন গল্প দিতে পারিনি, কারণ আমি অসুস্থ ছিলাম, এখনও বেশ অসুস্থই। আমার জন্য দোয়া করবেন, গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।